প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি এভালি প্রেজেন্স বীজ সংলাপে। শারমিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। কথা বলবো আজকে আমরা নিয়ন্ত্রণ মানে না চালের বাজার এই প্রসঙ্গে আলোচনা করব। কিভাবে আসলে কি অবস্থা, কি পরিস্থিতি আছে এখন বাজারে এবং কেন এই নিয়ন্ত্রণ মানা হচ্ছে না। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আনোয়ার ফারুক, উনি আছেন সাবেক সচিব কৃষি মন্ত্রণালয় থেকে, এবং সাথে আছে AKM খোরশেদ আলম, উনি সভাপতি অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। অনেক স্বাগত জানাচ্ছি এভালি প্রেজেন্স বীজ সংলাপে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আলোচনায় যাব তার আগে আজকের দিনের সংবাদ দেখে আসছি। 2014 সালে দেশের 18তম স্থলবন্দর হিসেবে চালু হয় কুড়িগ্রামের বঙ্গসোনাহাট স্থলবন্দর। এরপর থেকেই প্রধান আমদানি পণ্য হিসেবে আসছে পাথর, আর এসব পাথর ভাঙতে গড়ে উঠেছে শতাধিক কোয়ারি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির উপেক্ষা করে ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙার কাজ চলছে। এসব অধিকাংশ মেশিনেরই নেই ধোঁয়া প্রতিরোধ সিলিন্ডার, ফলে মেশিনের কালো ধোঁয়া ও পাথরের গুঁড়া বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছে এই অঞ্চলের মানুষ ও শ্রমিকরা। সমস্যা হয়, মনে করেন দম বন্ধ হয়, কাশি হয়, সর্দি হয়, ফুসফুসি নষ্ট হয়, ফুসফুসি জ্বর হয়। হেলমেট নাই, মুখোশ নাই, আমাদের কাপড় চোপড় নাই, আমাদের স্যান্ডেল দেয় না, তারপর আমরা ঝুঁকি নিয়ে যায় কাজ করি। পাথর ভাঙা শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। যারা পাথর শ্রমিক থাকবে তাদেরকে কিছু নিয়ম কানুন বা অন্তত মাস্ক পরে থাকতে হবে। পাথর ভাঙার ব্যাপারে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ থাকলে শ্বাসকষ্টজনিত বা শ্বাসতন্ত্রের জটিলতা থেকে আমরা রক্ষা পাবো। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক রেজাউল করিম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রিয় দর্শক, এই ছিল আজকের দিনের প্রতিবেদন। চলুন আমরা আলোচনায় যাই। কথা বলবো AKM খোরশেদ আলম আপনার সাথে। যেরকম আজকে আমাদের বিষয়টি যে নিয়ন্ত্রণ মানে না চালের বাজার, এই বিষয়ে আপনার কাছেই প্রথমে জানতে চাবো যে এবছর চালের উৎপাদন ভালো হলেও কিন্তু দেখা যাচ্ছে সংকট তৈরি হওয়ার কথা নয়, তারপরেও দেখা যাচ্ছে যে এভাবে দাম বেড়ে যাচ্ছে। একটু জানাবেন যে কেন এরকম পরিস্থিতি বারবার হচ্ছে এবং কেন নিয়ন্ত্রণে আসছে না। AKM খোরশেদ আলম, আপনার সাথে কথা বলছি। আমি কথাগুলো শুনতে পারতেছিলাম না। জি, একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে এই বছর চালের উৎপাদন ভালো এবং সংকট কিন্তু তৈরি হওয়ার কথা না, তারপরেও দেখা যাচ্ছে যে চালের দাম বেড়ে যাচ্ছে। কেন নিয়ন্ত্রণে আসতে পারছে না এই দাম, একটু জানাবেন। ধন্যবাদ। আমি আজকের বিজয়ের মাসে প্রথমেই সারা দেশের আমাদের 17 কোটি মানুষের কাছে আমি বিজয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজকে স্মরণ করছি যাদের রক্তের বিনিময় আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদেরকে, শহীদ মুক্তিযোদ্ধাদেরকে। আসলে আপনি একটা কথা নিজেই বলে গেছেন যে ধানের উৎপাদন ভালো হয়েছে। এই তথ্যের উপর আমি একটু বলতে চাই, আসলে ধানের উৎপাদন ভালো হয়নি এই কারণে আমরা দেখেছি বাংলাদেশে এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, এবার অনেক অঞ্চলেই বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক জায়গায় ফলন ভালো হয় নাই। আমরা দেখতে পাচ্ছি যে যেটাকে বলা হয় আমরা পাতান বলি বা চিটা বলি, সেখানে চিটার পরিমাণটা বেড়ে গেছে, ধানের যে মূল ধানটা আমরা কম পেয়েছি। এখানে ধানের ফলটা ভালো হয় না, এই একটা কথা। দ্বিতীয়ত হইল লাগামহীন ভাবে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখেছেন প্রত্যেকটা পণ্য যখন একটা সিজন থাকে, আমরা 50 বছরের ধারাবাহিকতা যদি চলে আসি, দেখবেন যে সিজনে আসলেই সেই ধানের দাম কমে যায়, চালের দাম কমে যায়। সেটা প্রত্যেকটা পণ্যে, শুধু ধান চালই না। আমরা আমের সিজনে আমরা দেখতে পাচ্ছি আমের কেজি আমরা 20 থেকে 30-50 টাকা কিনি। এখন আপনি আম কিনতে গেলে আপনার বাজারে পাওয়া যায় আম, কিন্তু সে আমের কেজি 500 টাকা। তো সরবরাহ যখন অধিক থাকে, এটা যে ইকোনমিক্সের যে ফর্মুলা, যে তখন আপনার পণ্যের দাম কম থাকবে, আর পণ্যের সরবরাহ যদি কম থাকে তো পণ্যের দাম বেড়ে যাবে। সেই হিসেবে আমরা দেখছি শুরু থেকেই কিন্তু আমাদের ধানের মূল্য অধিক। আমরা 1050 টাকাতেই কিন্তু আমরা এই বছর ধান যখন শুরু হয়েছে তখন তো কেনা শুরু করছি, আর সেটা কমে 1010 টাকায় চলে আসছিল। এখন আবার সেই ধান 1100 টাকায় চলে গেছে, 1120 টাকায় আজকের বাজারে 1120 টাকার দাম প্রতি মন। এটা কিন্তু আমি বলতেছি মোটা
ধানের কথা বলছি, যেটা নিয়ে আমরা কথা বলি, সরকার যে চালটা সংগ্রহ করে সেটা নিয়ে আমি কথা বলতেছি। আর অন্যান্য যেগুলো আমরা মিনিকেট বলি সেগুলোর দাম 1300 টাকার মতো আছে। তো এখন বিষয় হলো যে কয়েকটা কারণ এখানে সংযোগ হয়েছে। সেই সংযোগের ভিতরে আমি প্রথমত আমি বলবো যে আমরা আগে আমদানি করতাম, আমাদের দেশে খাদ্য উৎপাদন হওয়ার পরও কিন্তু আমদানি সবসময় আমদানি হইতো। প্রত্যেক বছরে মনে করেন 20 থেকে 30 লক্ষ মেট্রিক টনের উপরে চাল আমদানি হইতো। এইবারে কিন্তু দেখা গেছে গত 2 বছর আমরা আমদানি টোটালি হচ্ছে না। এর কারণ হলো আমাদের যে শুল্ক হার সেটা এখন 56%। 56% শুল্ক দিয়ে বাংলাদেশের চাউল আনলে সেই চাউলের দাম প্রায় 50 টাকার মতো পড়ে। সেখানে আমার দেশে তো চাউল আছে আপনার এখন 40 টাকা 42 টাকা মোটা চাউল পাওয়া যায়। এই কারণেই কিন্তু একটা কারণ হলো বৃদ্ধি পাওয়ার এই একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যেই কথাটা আমরা 50 বছর আগ থেকে একজন লেবারের হিসাব করিয়া কিন্তু এই যে মূল্য নির্ধারণ করিয়া আসছিলেন সরকার, এখন কিন্তু সেই 1000% আপনার এখন বেড়ে গেছে আপনার শ্রমিকের বেতন। আপনার বিদ্যুৎ বিল, যেখানে আগে বিদ্যুৎ বিল দিতাম আমরা 2 থেকে 3 টাকা ইউনিট, সেখানে বিদ্যুতের 9.5 টাকা ইউনিট। আমরা এই যে ব্যাংকের হার, ব্যাংকের ইন্টারেস্ট যদিও কমছে, বাট তা তো 9% এই যে এগ্রোর জন্য, এই কৃষি শিল্পের জন্য একটা অত্যন্ত বেশি, যেখানে সারা বিশ্বে আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন সেখানে এই এগ্রো সেক্টরের উপরে, সেখানে এগ্রো যারা প্রোডাক্ট উৎপাদন করে, উৎপাদন থেকে শুরু করে যারা ধান ফলায় বা যারা কৃষি ফলায় তাদের থেকে শুরু করে ব্যাংক ইন্টারেস্ট 0 অথবা 1-2% থাকে। সেখানে আমাদের দেশে আমরা যারা মনে করেন একটা গার্মেন্টস করার জন্য অথবা একটা টেক্সটাইল করার জন্য যেই হারে ব্যাংকের সুদ দিচ্ছি, আমরাও একই হারে ব্যাংকের সুদ দিচ্ছি, আমরা একই হারে সেই বিদ্যুৎ বিল দিচ্ছি। এই সমস্ত কারণগুলো আপনি ধরুন দেখবেন, লেবার কস্ট, বিদ্যুৎ বিল, ব্যাংক ইন্টারেস্ট, তারপরে এখন ধানের সরবরাহ কম, ধানের মূল্য বেশি, সেগুলো সব যখন এক জায়গায় নিয়ে আসবেন সেই তুলনায় চালের মূল্য বাড়ছে বলে আমি মনে করি না। আমরা যারা বলে, আমরা বলি, আমিও বলছি যে চালের মূল্য বেড়ে গেছে। এর বেড়ে গেছে কখন? আমাদের যখন 25 টাকা যখন আমরা চাল বিক্রি করছি, 30 টাকা যখন চাল বিক্রি করছি, তখন কিন্তু ধানের মূল্য ছিল 450 থেকে 500 টাকা। আর সেই ধানটাই কিন্তু এখন আমাদের কিন্তু 1100 টাকায়। 1100 টাকায় কেনার পরে আমার মিলে আসবে, আমি সেইখানে আমার গাড়ি ভাড়া দিয়ে আসবে, গাড়ি ভাড়া বেড়ছে কয়েক গুণ। যে গাড়ি ভাড়া আগে ছিল 5,000 টাকা, সেই গাড়ি ভাড়া এখন 20,000 টাকা। এইবারে সার্বিক ভাবেই কিন্তু আপনার কস্টিংটা আসে সম্পূর্ণ খরচের উপরে কিন্তু কস্টিংটা আমরা নির্ধারণ করি। তাই এখন এইটাকে কমানোর কোনো সুযোগ আছে বলে মনে করি না আমি এই মুহূর্তে। তার কারণ এই একটা নীতি নির্ধারণী পর্যায়ে যেতে হবে, এটার জন্য একটা আইন প্রয়োগ করতে হবে। এই যে কিভাবে কৃষক তার ন্যায্য মূল্য পাবে, এতদিন আমরা বলছি ন্যায্য মূল্য পাবে, এখন বলছি কৃষক ন্যায্য মূল্য পেয়েছে বাট চালের মধ্যে বেড়ে গেছে। আমাদের দুইটা তো একসাথে আপনার হবে না। হয় আপনার চালের দাম আপনার কমাইয়া রাখতে হলে কৃষক তার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে, অথবা কৃষক তার ন্যায্য মূল্য পাবে, 1000 টাকা ধানের মূল্য সে পাবে। এইখানে আমরা থাকিয়া চালের মূল্যটা কিভাবে কমানো যায় সেইটার জন্য আমাদের এখন একটা কমিটি করে দেওয়া, অথবা আমি মনে করি যেমন খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর আছে, এরকম একটা অধিদপ্তর সৃষ্টি করিয়া তারাই শুধু মনিটরিং করবে, একটা নীতি নির্ধারণ করবে কিভাবে চালের মূল্যকে কমাইয়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা যায়। আমাদের সেই জিনিসটা এখন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। তা আমি বলতে চাই যে চালের মূল্য লাগামহীনভাবে বাড়তেছে, এটার একটা কারণ, এই ভাষাটাকে আমি বলতে চাই একটু বলতে হবে, সহনীয় পর্যায়ে চালের মধ্যে বৃদ্ধি পাইছে একমাত্র কারণ ধানের দাম বেশি, 500 টাকার দাম 1100 টাকা, ডাবলের চেয়ে বেশি হয়ে গেছে। যে একই বিষয়ে আনোয়ার ফারুক, আপনার থেকে একটু জানতে চাবো যে একেএম খোরশেদ আলম যে বিষয়গুলি বললো এটির সাথে আপনি কতটুকু সহমত, এবং জানাবেন যে আসলে আর কি কোনো কারণ থাকতে পারে নাকি, কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আমি অনেকটাই আপনার সাথে একমত যে আসলে বাজারে আপনার চালের দামটা হবে বাজারে ধানের দামের উপর। আজকে যে ধানের দাম আছে তার সাথে মিলেই কিন্তু আপনার কস্টিং যোগ করে চালের দাম হবে। এখন যখন ধানের দাম বেশি হয় তাহলে অসুবিধা কার? অসুবিধা হলো সরকারের। প্রথম অসুবিধা তার রাজনৈতিক অসুবিধা, ভোটের রাজনীতি করে, সুতরাং দাম চালের দামটা নিয়ে বাংলাদেশের রাজনীতির দাম কমাতে চায়। দ্বিতীয় অসুবিধা হলো কনজিউমার হলো যারা খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী, তারা চাল কিনে খায়। এখন কিন্তু কৃষকের একটা গ্রুপও কিন্তু চাল কিনে খায়, যারা আপনার সিজনের প্রথমে ধান করে, ধান বিক্রি করে দেয়, তারাও কিন্তু কিনে খায়। কনজিউমার গ্রুপটা কিন্তু অনেক বেশি। এখন আপনাকে ট্রেড অফটা করতে হবে। খোরশেদ সাহেব যেটা বললেন যে আমি কৃষকের বেনিফিট দেবো না কনজিউমারকে দেবো, কিন্তু আমি মনে করি যে যদি চালের দামটা কমে, লাভ আসলে চালের দাম যদি বেড়ে যায় তাহলে লাভটা কার হয়? এতক্ষণ বললাম যে আপনার ক্ষতিটা সরকারের বা কনজিউমারের, আর লাভটা কার?
প্রথম লাভটা হবে কৃষকের, যে দাম বেশি পেয়েছে সে কৃষি কাজে থাকবে, দাম বেশি করবে। দ্বিতীয় লাভটা হবে ব্যবসায়ী, যারা ট্রেড করবে, হয়তো ইম্পোর্ট করে করুক বা ব্যবসা করুক, তারও একটা সুযোগ পাবে। এখন কেন ধানের দামটা আমি বেশি আশা করি? আমি ধানের দাম এই কারণে বেশি করবো, বাংলাদেশের প্রধান ফসল ধান, আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এই ধান। আমাদের 75% জমিতে এখনো আমরা ধান করি, কৃষকরা কিন্তু আমাদের 95% কৃষক কম বেশি ধান করে। সুতরাং যে মেইন ক্রপটা ধান, এই ধান কিন্তু আমাদের আমরা যদি দেখি গত 20 বছর ধরে প্রত্যেক বছরই কিন্তু কৃষক লস দিয়ে গেছে। ধানে কিন্তু কখনোই প্রফিটেবল আমরা করতে পারিনি ধান চাষটাকে। সুতরাং আমি যদি ধান চাষটাই প্রফিটেবল করতে না পারি, তাহলে আমার খাদ্য নিরাপত্তা কখনো হবে না, কৃষকও কখনো সুবিধাজনক আসবে না। আজকে বিজয়ের মাসে 2 দিন পরে আমাদের মহান বিজয় দিবস। আমি এই বিজয় দিবসে কৃষকদেরকে শুভেচ্ছা জানাই, যে এত ত্যাগ তিতিক্ষার পরেও কিন্তু কৃষকরা ধান করে যাচ্ছে। আজকে চিন্তা করেন যে বাংলাদেশে এখন যদি এইবারে অবস্থায় চিন্তা করেন যে বাজারে খুশি সাহেব যেটা বলেন 1100 থেকে 1200 টাকা ধানের মন, অথচ সরকার সংগ্রহ মূল্য বলে 1000 টাকা। তাহলে আমার কৃষকের কি ঠেকা পড়েছে যে আমি কষ্ট করে আবার নিজের কস্টিং এ পরিবহন ভাড়া দিয়ে গোডাউনে গিয়ে ধান দিব, সরকারের কাছে ধর্ণা দিতে হবে, বিলের জন্য ঘুষ দিতে হবে, এই খরচ সেই খরচ, এত ঝামেলা করবো কেন? আমি বাজারে তো 1100 টাকা বিক্রি করতে পারি। সরকারের পলিসিতে যে সংগ্রহ মূল্যটা যদি আপনি না বাড়াই, আমি মনে করি যে ধানের দাম এই 1100 থেকে 1200 টাকা থাকলেই কৃষক ধান করবে, তাহলে আগামীতে ধান ফসলের দিকে কৃষকের আগ্রহ হবে। এখন যে পরের প্রশ্নটা, তাহলে আমার কনজিউমারকে আমরা কিভাবে প্রোটেক্ট করবো, চালের দামটা কিভাবে ম্যানেজ করা যাবে, সেখানটা কিন্তু সরকারকে আসতে হবে, প্রণোদনা দিয়ে হোক, সরকারকে ধান বেশি দামে কিনে কম দামে বিক্রি করে বাজার ব্যবস্থা করতে হবে। কারণ আমার তো ডেফিসিট নাই। আমরা গত সপ্তাহে দেখেছি ধান গবেষণা বলছে যে আমাদের এখন যে আনোয়ার ফারুক, একই বিষয়ে আপনার সাথে আমি কথা বলতে ফিরে আসছি, একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, বীজ সংলাপে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, নিউজ 24 এর সাথেই থাকবে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বীজ সংলাপে। কথা বলছিলাম নিয়ন্ত্রণ মানছে না চালের বাজার, এই নিয়ে কথা বলছিলাম আমরা আনোয়ার ফারুক স্যার আপনার সাথে। জানাবেন আপনি যা যা জানাতে চাচ্ছিলেন আমাদের। ধন্যবাদ আপনাকে। যে আমি যেটা বলছিলাম যে আজকে ধরেন চালের দাম বেশি, এখন চালের দাম কমাতে হবে, কার স্বার্থে? সরকারের সাথে। তাহলে কৃষকের কি ক্ষতিটা, কৃষকের স্বার্থটা কে দেখবে? আজকে বাজারে 1100 টাকা, সরকারের কাছে কৃষকের 1000 টাকা কেন ধান বিক্রি করতে হবে? এখন আমার মনে করেন যে বাংলাদেশে 1.5 কোটি কৃষক পরিবার যারা ধান উৎপাদন করে, পাশাপাশি আমার 4 কোটি কনজিউমার পরিবার আছে যারা চাল কিনে খায়। এখন আমি কি 1.5 কোটির ট্রেড অফটা 1.5 কোটি কৃষককে রক্ষা করবো না 4 কোটি কনজিউমারকে করবো? আমি মনে করি আমাকে ওই 1.5 কোটি কৃষককে রক্ষা করতে হবে, কারণ ওই 1.5 কোটি কৃষক ধান বা চাল উৎপাদন করলে কিন্তু 4 কোটি কৃষক 4 কোটি কনজিউমার খেতে পারবে। এখন আপনি মনে করেন যে আমার করোনাকালীন সময় আমাদের অনেকের আনএমপ্লয়মেন্ট হয়েছে, কাজকর্ম নেই, মানুষের কিন্তু আর্থিক দৈন্যতা বেড়েছে, পভার্টি, সরকার কিন্তু পভার্টি এলিমিনেশনের যে চ্যালেঞ্জ আছে সেটা কিন্তু আমরা একটু ধাক্কা খেলাম এবার করোনাকালীন সময়। সুতরাং পাশাপাশি আবার যদি দেখি সরকার যে খাদ্য নিরাপত্তা বলে যেটা করেছিলেন যে 10 টাকা কেজি চাল, 30 টাকা কেজি চাল এবং বিনামূল্যে চাল বিতরণ করেছে, সেটাও কিন্তু করোনাকালীন সময় অত্যন্ত সাকসেসফুল। প্রায় 1.5 কোটি কৃষক পরিবারকে সরকার কিন্তু এবার এই সাপোর্টটা দিয়েছেন। এখন আপনাকে যদি ট্রেড অফটা করতে হয়, আমার কৃষককে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমাকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে কিন্তু চালের দাম বাড়তে হবে। 1000 টাকা 1200 টাকার কম যদি চালের ধানের দাম হয়, তাহলে কিন্তু কৃষক কখনো ধানে প্রফিট হবে না। বর্তমানে লেবার কস্ট এবং বীজের কস্ট এবং পানির যে খরচ, ইরিগেশন কস্ট যদি ধরি, তাহলে কিন্তু এর চেয়ে কমে ধান কখনোই কৃষকের কাছে প্রফিটেবল হবে না। সুতরাং এর সাথে ব্যালেন্স করে আপনাকে বাজারে চালের দাম করতে হবে। এখন যদি চালের দাম মনে করেন যে খুশি সাহেব যেটা বলেন যে তার সাথে ট্রান্সপোর্ট কস্ট, মিলিং কস্ট, ব্যাংক ইন্টারেস্ট এন্ড আদার আপনার কস্ট গুলো যোগ করার পর যে খরচটা আসে, সবগুলো যোগ করে যদি চাল চাষে যদি মনে হয় যে দাম বেশি, আমার যাতে গরিব মানুষ যারা কনজিউমার, তখন আপনাকে সে ওপেন মার্কেটে সস্তা সরকারকে চাল বিক্রি করতে হবে, আবার সে 10 টাকা কেজি চাল দিতে হবে, আবার 30 টাকা কেজি ওপেন মার্কেটে বিক্রি করতে হবে, আবার আপনার ডিজিএফ প্রোগ্রামগুলোকে চালু করতে হবে। তাহলে কিন্তু মানুষকে আপনি একদিকেই আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এবং মানুষকে আপনার পভার্টি এলিমিনেশনটা হবে। এখন মুশকিল হয়ে গেল যে আপনার খাদ্য নিরাপত্তা দুইটা শর্ত, একটা হলো যে বাজারে অ্যাভেলেবেল করতে হবে আর একটা অ্যাক্সেস থাকতে হবে। আমার কিন্তু বাজারে চালের সাপ্লাই কোনো অভাব নেই, বাজারে কিন্তু পর্যাপ্ত চাল আছে, যে কোনো বাজারে গেলে চাল পাবেন। এখন আমার ইনকাম নেই বলে আমি চাল কিনে খেতে পারছি না, সো আমার ইনকামটা বাড়ানোর জন্য সরকারকে কাজ করতে হবে। কিছু হলেই আমরা কেবল কৃষকের উপর ফেলে দিই, কৃষককে সস্তা বিক্রি করো, কৃষককে মারো, কারণ গরিব কৃষক তার বলার কেউ নেই। এই গরিব কৃষকরা আর আমরা কতদিন এই টর্চারটা করবো? আমি মনে করি চালের দামটা যে পর্যায়ে আছে সেই পর্যায়ে এখন যেটা আছে এটাকে আমরা সহনীয় মেনে নিয়ে বাজার ব্যবস্থাটাকে উন্নতি করতে হবে, যাতে করে কনজিউমারদেরকে আমরা কিভাবে আরো সস্তায় দিতে পারি। বাট কৃষককে আপনি ঠকানো কোনো মতেই ঠিক হবে না, কৃষকেরটা ঠিক রাখতে হবে। জি ধন্যবাদ। এ কে এম খোরশেদ আলম, আপনার কাছে ফিরে আসছি। আনোয়ার ফারুক স্যার যে ব্যাপারটি বললো ওই বিষয়ে আপনার থেকে জানতে চাবো, তার সাথে সাথে এটাও বলবেন যে সরকারের আসলে কি ধরনের নিয়ন্ত্রণ দরকার এরকম একটি পরিস্থিতিকে কন্ট্রোলে আনার জন্য। ধন্যবাদ। আমি বলে
যে কৃষক, আমরা সারা ছোটবেলা থেকে শুনে আসছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখন একটা নতুন জিনিস সংযোজন হচ্ছে, সেটা হলো রাইস মিল মালিকেরা যদি বাঁচে, কৃষক এবং জাতি বাঁচবে। আপনার ধান উৎপাদন করলেন 1.5 লক্ষ বা 2 লক্ষ, 1.5 কোটি বা 2 কোটি কৃষক ধান উৎপাদন করলো, আপনি সেই ধান বিক্রি করার ক্ষেত্রটা আপনি পেলেন না। আপনার ক্ষেত্রটা হলো কি একটি রাইস মিল মালিকেরাই কিন্তু ধানটা কিনে চাউলে পরিণত করে বাজারজাত করে। এখন সেই রাইস মিলে যদি না বাঁচে, তাহলে আপনি কৃষক কোনোদিনই বাঁচাইতে পারবেন না। ধান উৎপাদন যতই হোক না কেন, ধানের মূল্য আপনার কেউ কেনার লোক হইতে থাকবে না। আমি বলি কৃষক যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে এই রাইস মিল মালিকেরা জাতির অক্সিজেন। আপনি অক্সিজেন যদি আপনার 2 মিনিট না থাকে দেবে মৃত্যুবরণ করবেন। এই রাইস মিলকে যদি আপনি টিকাই রাখতে না পারেন, এদের যদি সেই সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার সবকিছু হারাই ফেলবেন, জাতি অন্ধকারে পড়ে যাবে। এই জন্য কি করণীয় আপনি সেটা বলতেছেন। এটার জন্য একটা নীতি নির্ধারণ করতে হবে। সেই নীতিটা হলো কি, কৃষক তার ন্যায্য মূল্য পাবে। ন্যায্য মূল্যের কোনো সীমারেখা নাই। ন্যায্য মূল্য কি? আমি বলছিলাম যখন কালীহাতিতে টাঙ্গাইলের ধান খেতে আগুন দিয়েছিল, তার 2 দিন পরে বৃহস্পতিবার আগুন দিয়েছে, আমি শনিবারে সাংবাদিকদের সঙ্গে করে বলেছিলাম যে এটা একটা সারপ্রাইজ। সন্তান জন্ম দেয়া, সুস্থ কোনো পিতা মাতা সন্তানকে গলা টিপে মারতে পারে না। তবে ধানের যে পরিস্থিতিটা ছিল, সেটা হয়তো এরকম অনেক জায়গায় ছিল যে ধানের মূল্য তখন ছিল 450 থেকে 500 টাকা, কিন্তু একটা লেবারের মূল্য ছিল 600 টাকা। 600 টাকা লেবার সারাদিনে 1 মণ ধান কাটতে পারতো। কাজেই সে 1 মণ ধান কাটার পর 2 বেলা খাওয়াইতে হইতো। তাহলে আমার ধানের মূল্য 500, আমি লেবারকে দিয়ে দিলাম আমি 600, তারপর আমার উৎপাদন খরচটা সেটাও আমার লস। যার জন্য আমি তখন বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যত দ্রুত সময়ের মধ্যে পারেন ধান কাটার মেশিনটা আপনি সারা বাংলাদেশে ছড়াই ছিটাই দেন। কারণ যদি আমার লেবার যদি সংকট এখন বাংলাদেশে, যে ধান কাটার লোক পাওয়া যায় না, ধান রোপণের লোক পাওয়া যায় না। আমি বলছিলাম 3টা জিনিস চেয়েছিলাম, একটা হলো ধান কাটার মেশিন, আরেকটা ধান রোপণের মেশিন, আরেকটা বলছে ধান যে মারাই মেশিন গুলো। যদি 3টা জিনিস যদি থাকে, তাহলে আপনার উৎপাদন খরচ কমে আসবে। তখন 500 টাকা যদি ধান বেচেন, তাহলে কিন্তু লোকসান হবে না। কারণ এখানে আমরা বারবার ন্যায্য মূল্যের কোনো এখানে নির্ধারণ করা যাওয়ার মাপকাঠি নাই। ন্যায্য মূল্য করতে হলে আপনি নিয়ে আসতে হবে, আপনার কস্টিং কমাই নিয়ে আসতে, উৎপাদন খরচ কমাই নিয়ে আসতে হবে। কি করলে যে উৎপাদন খরচটা হবে, এই জিনিসটা তখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনারা জানেন অনেক জায়গায় কিন্তু এই ধান কাটার মেশিন সরবরাহ করছেন। এইটাই অপরতুল আরো মেশিন সরাই দিতে হবে সব জায়গায়, তাহলে ধানের মূল্যটা কমে আসবে। আর একটা হলো যেটা আমি বলতে চাই, সরকারের অতি দ্রুত এটার জন্য একটা কমিশন গঠন করা দরকার, যে কমিশনের মাধ্যমে যে চালের বাজার, ধানের বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে। এবং এই মিল মালিকেরা যদি টিকে না থাকে, এগরে টিকে রাখার জন্য কি কি করণীয় আছে। আমাদের উৎপাদন খরচ অনেক, কাজে আমি এই 1100 টাকা 1000 টাকা চাউলও কিন্তু আমি 30 টাকায় বেচতে পারি। সেটা কিভাবে বেচবো? আমার যদি উৎপাদন খরচ কমাই নিয়ে আসতে পারি, যে কৃষকের মতো, আমার যদি বিদ্যুৎ বিলটা কমাই নিয়ে আসতে পারি, আমার যদি ব্যাংক ইন্টারেস্ট কমাই আনতে পারি। আপনি জানেন, একটা খারাপ খবর দিতেছি আপনাকে, খারাপ মেসেজ। সেইটা হলো বাংলাদেশে প্রায় 1000 অটো রাইস মিল আছে, 16,000 হাস্কিন মিল আছে। ইতিমধ্যে হাস্কিন মিল গুলো অধিকাংশই কিন্তু বন্ধ হয়ে গেছে। এই অটো রাইস মিলের সাথে তারা পাল্লা দিয়ে পারতেছে না। আর অটো রাইস মিলও আপনি জানেন, যে বিষয়ে আমরা বিরতির পরে আপনার সাথে এসে কথা বলছি, ব্যাংকের অসুবিধার জন্য কিন্তু সেই মিলগুলো এখন বন্ধ হওয়ার পথে। প্রায় 90% মিল কিন্তু এখন প্রায় বন্ধ। জি প্রিয় দর্শক, আমাদের যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। কথা বলছিলাম আমরা নিয়ন্ত্রণ মানছে না চালের বাজার নিয়ে। AKM খোরশেদ আলম, আপনি যে বিষয়টি বলছেন ওটি বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ। আমি বলতেছিলাম যে এটাকে সাজেশনটা হলো, এটা আমাদের মিলগুলো যে 16,000 হাস্কিন মিল তা প্রায় বন্ধ, আর যে 1000-এর প্রায় 1000 অটো রাইস মিল সেটাও প্রায় 90% বন্ধ হওয়ার কাছাকাছি চলে গেছে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। এটার কারণে একটা যেটা হলো, তাদের কাছে পুঁজি নাই। এই পুঁজি না থাকার কারণে বন্ধ হয়ে যাবে। অনেক মিল কিন্তু মামলা হয়ে গেছে। এই ব্যাংক
সম্পূর্ণ পক্ষে ব্যাংকের, কিন্তু ব্যাংকের কারণে কিন্তু এই মালিকের আজকে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের পুঁজি হারাই ফেলছে। আসলে ব্যবসা কিন্তু মনে হয় যে অনেক ব্যবসা আছে, ব্যবসা যারা করে তারা বোঝে কিভাবে ব্যবসা করে। এই মানুষ যে আমাদের 200 স্টাফ লেবারদের বেতন দেয়া, তারপরে আমার বিদ্যুৎ বিল দেয়া, আমার ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে, আমার নিজের তো আমার ইয়ে দিয়ে চলতে হয়, আমার গাড়ি, আমার সবকিছু মিলে তখন দেখা যায় যে আমরা লস দিয়ে। আপনি আরেকটা বলি, আমরা যখন 26শে মার্চ লকডাউন ঘোষণা করলো, আমি 27শে মার্চ সাথে সাথে আমি একটা সাংবাদিক সম্মেলন করলাম, করিয়া আমি আমার মিল মালিকদের, আমি যেহেতু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই জন্য মিল মালিকদেরকে আমি আহ্বান করছিলাম যে এই লকডাউনের সময় জীবনের ঝুঁকি নেওয়া হইলো আমাদের রাইস মিলগুলো সচল রাখতে হবে। এই কারণে সচল রাখতে হবে যাতে করিয়া যেন খাদ্য সরবরাহ যেন ঘাটতি না হয়। এই খাদ্যের সরবরাহ ঘাটতি যে অজুহাত করে কিছু মুনাফালোভী সুদখোর মানুষগুলো যেন চালের বাজার নিয়ন্ত্রণ বাইরে নিয়ে যাওয়া হয়, তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাবে। তখন আমার সেই আহ্বানে সারা বাংলাদেশের প্রত্যেকটা রাইস মিল চালু রাখছে, তারা লস দিয়া লাভ করতে পারে। আমরা জানেন করোনাকালীন সময়ের ভিতরে যে লকডাউন যে পর্যন্ত ছিল, আপনারা জানেন চালের মূল্য কিন্তু 1 টাকাও বাড়ে নাই, এখন অনেক বেড়ে গেছে, তখন কিন্তু বাড়ে নাই। তাহলে এই যে লস দিয়া তারা এই আহ্বানে তারা সারা দিয়া তারা চালকে সরবরাহ ঠিক রাখছে, এই 17 কোটি বলেন 16 কোটি বা 18 কোটি মানুষের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, দেশের স্বার্থে। তাহলে দেখেন, অথচ প্রণোদনা ঘোষণা করছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমার রাইস মিল মালিকেরা কেউ প্রণোদনা পায় নাই। আইনে ব্রাজিলে আটকে আছে, তারা প্রণোদনা পায়নি, অথচ তারা লস দিছে। আর এখন দেখেন সরকার জোর করে আমাদের কাছ থেকে এখন খাদ্য সংগ্রহ করবে কত 37 টাকা কেজি চাল তারা নেবে। এই জন্য তাদের কাছে চুক্তিবদ্ধ হইতে হবে, না হইলে হয় জেল হবে, জুলুম হবে, লাইসেন্স যাবে, ব্ল্যাক লিস্ট হবে, বহুত ধরনের ভয়ভীতির ভিতরে আমার মিল মালিকেরা আছেন। আমার সাথে স্যার আছেন, স্যার ভালো করে জানেন, সে প্রত্যন্ত অঞ্চলের খবর স্যারের কাছে আছেন যে 1 কেজি চাল উৎপাদন করতে কত টাকা লাগে। আমাদের 42-43 টাকার উপরে 1 কেজি চাল উৎপাদনে আমার খবর আসতেছে। আবার সরকারি যে চাল না, সেটা হলো আরো বেশি করে 14% মশলা দিতে হয়, সেখানে আরো 2 টাকা বেড়ে যায়। চাল যখন যত মশলা কমাবেন তত ওজনটা কমে আসবে, তখন চালের কস্টিংটা আরো বেড়ে যাবে। আনোয়ার ফারুক, আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, একেএম খুরশিদ আলম যে বিষয়টি বলল প্রণোদনার ব্যাপারে, একটু সেই বিষয়ে আমাদেরকে জানাবেন যে প্রণোদনা পাননি এবং কি পরিস্থিতি এখন আসলে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আপনি যেটা বললেন যে আমাদের যখন লকডাউনের পরে মাননীয় প্রধানমন্ত্রী 14 এপ্রিল কিন্তু প্রণোদনা প্যাকেজ দিয়েছেন, কৃষকদের জন্য ছিল 5,000 কোটি টাকা, যেটা ক্ষুদ্র ব্যবসায়ী সহ এগ্রিকালচার সেক্টরে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে 500 জন কৃষক কিন্তু সে টাকা আপনার সুযোগটা পাইনি। তার বিশেষ কারণ হলো যে কৃষকের যখনই প্রণোদনা নিতে হবে তখন ব্যাংকে যেতে হবে, ব্যাংক তখন তো লকডাউন, কৃষকের পক্ষে ব্যাংকে যাওয়া সম্ভব না। ফর্মালি এই গরিব কৃষক, মূর্খ কৃষক কিভাবে টাকাটা পাবে? কিন্তু পাশাপাশি দেখেন একই সময় আমাদের গার্মেন্টস সেক্টরের টাকাটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রি কিন্তু 100% টাকাটা তারা নিয়ে গেছে, কিন্তু কৃষকরা সেই সুযোগটা পায়নি। এখনো অনেকে কিছু কিছু পাচ্ছে, বাট দিস ইজ নট ফেয়ার। আমরা মনে করি, আমরা তখন বলেছিলাম যে কৃষকের যেহেতু আমার 10 টাকার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি যদি দিতে চাই তাহলে অনলাইনে আমি কৃষকের সে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিতে চাই না কেন, তাহলে কিন্তু অনেকটাই এই জিনিসটা প্রবলেম সলভ হবে। এখন আজকের যে পরিস্থিতিটা, যেটা প্রশাসক সাহেব বলেন, আমি ওনার সাথে অনেকাংশে একমত। আপনাকে আমি প্রথমে যেটা বলেছিলাম যে বাজারটা, চালের বাজার কম থাকলে সরকারের লাভ, কনজিউমারের লাভ, আর বেশি কমে গেলে কৃষকের ক্ষতি। সুতরাং কৃষককেও লাভে রাখতে হবে, কনজিউমারকেও লাভে থাকতে হবে। তাহলে আমাকে উইন উইন সিচুয়েশন করতে গেলে একটা করতে হবে, আমাকে প্রোডাকশন ব্যয়টা কিভাবে কমানো যায়, আরো কত কমানো যায়, যাতে করে কৃষক অল্প দামে ধান বিক্রি করতে পারে। পরের যে স্টেজটা, যারা প্রসেসিং করে মিল মালিক, তাদের ইন্টারেস্টও দেখতে হবে, তারা কিভাবে প্রসেসিং কস্টটা কমিয়ে বাজারটাকে আরো সহজে রাখতে হবে। এবং টোটাল সিস্টেমটার সাথে আরেকটা জিনিস জড়িত এখানে, যে আমাদের যে উৎপাদন তথ্য, যে ডাটা ভিবরাট, আমি মনে করি এটাকে আবার রিভিজিট করতে হবে। সরকার বলছে যে আমার 30 লক্ষ টন চাল এক্সেস আছে, তাহলে বাজারে আবার সরবরাহ ঘাটতি হতে পারে আমি বলছি। সুতরাং এই জিনিসগুলো রিভিজিট করা দরকার। এই সামগ্রিক বিষয়টির জন্য আমরা মনে করি আমাদের বাজার ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে, বাজারটা মনিটরিং বাড়াতে হবে। যদি কখনো ক্রাইসিস মনে হয় তাহলে আমদানি করবো, আমরা অসুবিধা কি, আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ আছি। বাট কৃষি যেহেতু আপনার আবহাওয়া নির্ভর, কখনো বেশি হবে, কখনো কম হবে, প্রয়োজনে আমদানি করব, কখনো রপ্তানি করব। সুতরাং আমদানি যদি যখনই প্রয়োজন হবে, বাজার কন্ট্রোলের বাইরে চলে গেলে আমদানি করে সে বাজারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সুতরাং এই বিষয়গুলো মনিটরিং করা একান্ত জরুরি আমরা মনে করি। আমরা মনে করি সরকারকে এখানে আরো বেশি তৎপর হতে হবে, এবং সরকারের যে ওপেন মার্কেট কার্যক্রমগুলো যেগুলো আছে, বিক্রয় কার্যক্রম, খাদ্য নিরাপত্তা বলো, এগুলোকে আরো সক্রিয় করতে হবে। কারণ করোনাকালীন সময়ে মানুষের এমনিতেই অভাব অনটনে আছে,
আমাদের দারিদ্র্য সীমার নিচের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। জি, অবশ্যই। সবকিছু বিবেচনায় আমরা মনে করি এই কাজগুলোকে খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। জি, ধন্যবাদ এ.কে.এম. খোরশেদ আলম। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, যদি আপনি কিছু জানানোর থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। আমি দর্শকদেরকে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের খাদ্য সংকট কিন্তু নাই। খাদ্যের দাম বাড়ছে, বাট সংকট নাই। আমাদের ইম্পোর্ট করতে হবে এই অবস্থায় নয়। আপনি জানেন, আমাদের যদি 3 কোটি যদি কৃষক থেকে থাকে, প্রত্যেকে যদি আপনার 3 বস্তা বা 5 বস্তা করে যদি চাল তার খোরাকি রেখে থাকে, রিজার্ভ রেখে থাকে, তাহলে কত কোটি মেট্রিক টন ধান তাদের কাছে এখনো আছে। এগুলা বাজারে আসতেছে না। দাম বাড়লেই তখন কৃষক কি করে, যে একটু ধরে রাখে এই জন্য যে হয়তো আরো বেশি দাম পাবো। কিন্তু ধান কিন্তু আছে, কৃষকের ঘরে ধান আছে, কিন্তু বাজারে নাই। আমরা ধান কিন্তু কিনতে গেলাম, ধান পাচ্ছি না। সো আমার এটাই আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক বান্ধব সরকার এবং সেই নিজে কৃষকদের বাঁচাই রাখার জন্য বিভিন্ন ধরনের, আপনার দেখেন শেষকালীন সময় কিন্তু বিদ্যুৎ কোথাও না থাকলে কিন্তু শেষের অবস্থা, যেখানে শেষ ব্যবস্থা সেখানে কিন্তু বিদ্যুৎ 24 ঘন্টা রাখেন। কাজে আপনার সার কীটনাশক সবই কিন্তু সব সময় অ্যাভেলেবেল করে রাখেন। আমরা খাদ্য ফলাইতে পারতেছি, সেটাকে করতে হবে। খাদ্য ফলানো যে কৃষকের কস্টিং কমাই নিয়ে আসতে হবে। আর উৎপাদন যারা আমরা করি, যারা ধান থেকে চাউলে পরিণত করি, তাদের কস্টিং কমাই আনার জন্য আমাদের একটা, আবারও আমি আহ্বান করি মাননীয় প্রধানমন্ত্রীকে, একটা অধিদপ্তর সৃষ্টি করে দেন, যাদের মধ্যে নীতি নির্ধারণ হইয়া কি কি এই দাবিগুলো কত যুক্তি, কিভাবে দ্রুত সমাধান করা যায়, চাউলের দামটা খুব অপরচুনিটি আসবে। আমরা তো কত ভাবে আমরা দেশের আমরা ভর্তুকি দিচ্ছি। আমাদেরকে যদি এই রাইস মিল মালিকদের যদি ভর্তুকি দিলেও 2 টাকা করে যদি বিদ্যুৎ বিল করে, আপনার 3 টাকা 4 টাকা যদি ব্যাংক ইন্টারেস্ট করে, সেখানে হয়তো কিছুটা সরকারি হবে। বাট এখানে কয়েক লক্ষ শ্রমিক কাজ করে, যে আমি যেখানে মিল করছি রংপুর বদরগঞ্জে, সেইখানে ভিক্ষা করতো যারা, তারা এখন আমার রাইস মিলে কাজ করে খাচ্ছে। ভিক্ষা করে না, যাদের কর্মসংস্থান তারা কাজ করে। কারণ রাইস মিল গুলো গড়িয়ে উঠছে একবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জে। এটা যত বড় শিল্প, সব শিল্পকে আমি শ্রদ্ধা রাখে বলতেছি, আমি রেসপেক্ট রাখে বলতেছি, কিন্তু অটো রাইস মিল সেক্টর হলো সবচেয়ে বৃহৎ সেক্টর। এইটা সাধারণ মানুষের একদম গরিব ফকির থেকে শুরু করে সবার কাছে এটা চলে গেছে, তারা তাদের কর্মসংস্থান পেয়েছেন। এইটাকে কি করিয়া এই মিলগুলো বাঁচাই রাখা যায়, কি করিয়া এদেরকে আরো প্রণোদনা দিয়া, টাকা পয়সা দিয়া এই মিলগুলো সচ্ছল করা যায়, তারা দেখবেন চালের মূল্য নিয়ন্ত্রণে চলে আসবে। আর সেটার জন্য আমি মনে করি যে স্যার যে কথাটা বলছেন, কৃষকদের কাছে উদ্বুদ্ধ করতে হবে, সেজন্য চাষে যায়, তাদেরকে ছাড় দিতে হবে। আর আমাদের মালিকদেরকে কি এই যে একটা বহুত দ্রুত একটা কমিটি করে দিয়া, একটা এরকম সেল বানাই দিয়া, তাদের মধ্যে নিরীক্ষণ করার জন্য আমি মনে করি কাজ করলে। জি, ধন্যবাদ। আনোয়ার ফারুক, আপনি যদি কিছু বলার থাকে। আমি সর্বশেষ যেটা বলবো যে আসলে আমি একমত যে বাজারে কিন্তু খাদ্যের অভাব নেই, দামের হয়তো ওঠানামা করছে। সুতরাং এটাকে সরকার ওই যে বাজার ব্যবস্থাটাকে একটু চিন্তা করলে রিভিজিট করে সরকার এটাকে কমায় আনতে পারবে। এবং যেখানে সরকারের দারিদ্র্য বিমোচনের যে কর্মসূচি, যে খাদ্য নিরাপত্তা অ্যাক্টিভিটিস গুলো আরো বাড়িয়ে দিতে হবে এই মুহূর্তে। যেহেতু একটা হলো আমাদের দারিদ্রতা বেড়ে যাচ্ছে, প্লাস করোনা, এই কাজটা সরকারকে দ্রুত করতে হবে। তাহলে আমরা মনে করি যে আমাদের কনজিউমার লেভেলে যে হতাশা সেটা হয়ে যাবে। আর ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস আমি মনে করি যে চালের দামে একটু বৃদ্ধি পড়লে কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার সংসারে কিন্তু চালের ব্যয় খুব একটা বাড়ছে না। আমি সংসারে যদি 15 কেজি চাল থেকে 20 কেজি চাল মাসে ব্যবহার করি, সেখানে হয়তো আমাকে 300 থেকে 400 টাকার মতো ব্যয় হবে না। কিন্তু অন্যান্য পণ্যের এখানে কিন্তু কেউ কিছু বলছে না। শুধু গরিব কৃষকের ক্ষেত্রে চালের দামের ক্ষেত্রে শুধু কেন? কারণ এটা আমাদের যে বললাম যে আমাদের রাজনীতি, চালের রাজনীতি একটা আছে। কিন্তু আমার সংসারের চালের জন্য যদি চালের দাম বেড়েও থাকে, মাসে 200 থেকে 300 টাকা চালের ব্যয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমার অন্যান্য পণ্য দেখেন, সব পণ্যেরই তো দাম বেড়েছে, সেখানে তো আমার ব্যয় অনেক বেড়ে গেছে। সেটাকে নিয়ে আমি কেন কথা বলছি না? জি, অবশ্যই। সুতরাং আমি এটা নিয়ে খুব একটা শঙ্কিত না। আমি মনে করি আমরা চালের অবস্থানে ভালো আছি, ইনশাল্লাহ আরো ভালো থাকবে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। সর্বশেষে প্রত্যাশা, পণ্যের বাজারে ফিরবে স্বস্তি এবং দেখা যাবে দ্রুতই সকল শ্রেণীর মানুষরা ভোগ করতে পারছে কম খরচে, কম টাকায় তাদের প্রতিটি ভোজ্য পণ্য। এই নিয়ে, এই প্রত্যাশায় আজকের মতো বীজ সংলাপ এখানেই শেষ করছি। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।